শুনেছিলাম কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের ওসব বাদ বিচার কোথায়? ওরা ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর বাড়ি গিয়ে বিজেপি কর্মীর মা বোনদের ধর্ষণ করে। ওরা কালীগঞ্জের নির্বাচনের রেজাল্টের পরে বোমা ছুঁড়ে মেরে ফেলতে পারে। সিপিএম বিজেপি এগুলো বাদ দিয়ে দিন, কসবার একটি কলেজে তৃণমূলের সমর্থন করা একটি 24 বছরের মেয়েকে তৃণমূলেরই একজন প্রাক্তন কি ইউনিট প্রেসিডেন্ট নাকি সে অবধি 3জন ছেলেকে নিয়ে গণধর্ষণ করলো। তবে কাক আর তৃণমূলের মধ্যে আরও একটা ডিফারেন্স আছে। কাককে সমাজের ঝাড়ুদার বলা হলেও তৃণমূল কিন্তু সমাজের জঞ্জাল, তা অন্তত বেশ কয়েক বছরে আমরা বুঝে গেছি। সেই 9 আগস্ট রাতের স্মৃতিটা আবার ফিরে এলো। সেই একই কর্মরত অবস্থায় একজন ছাত্রীকে গণধর্ষণ, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ঘটনা ঘটে যাওয়া। ওখানে যেমন বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়ের মতো ক্রিমিনালরা ঘুরে বেড়াতো, তেমনি এখানেও মনোজিৎ মিশ্র কিংবা তার চামচা 17 বছরের জেব আহমেদ, প্রমিত মুখার্জির মতো ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। এবং শুধু ঘুরে বেড়ায় নয়, প্রায় রীতিমতো কলেজ ক্যাম্পাসকে নিজের বাপের সম্পত্তি মনে করে এরা। তবে তৃণমূলকে একটা জায়গায় ধন্যবাদ দেওয়া গেলেও যেতে পারে যে অন্তত এক্ষেত্রে আরজি করের মতো মেয়েটার প্রাণটুকু কেড়ে নেয়নি। আরজি করে যেমন আমরা দেখেছিলাম মেয়েটির দুটো পা ধরে তাকে ছিঁড়ে ফেলা হয়েছিল, তার গলা টিপে ধরা হয়েছিল, এমন অবস্থা করেছিল যে তার চোখ থেকে অবধি রক্ত পড়ছিল। অন্তত এই ক্ষেত্রে গণধর্ষণ করে প্রাণ ভিক্ষেটুকু দিয়ে দিয়েছে। যদিও নির্যাতিতা মনে করেছে যে তার নিজেকে একসময় ডেড বডি মনে হচ্ছিল। তাই এক্ষেত্রে তৃণমূল তাদের এটা নৈতিক জয় হিসেবে দেখলেও দেখতে পারে, কিংবা কোনো মুখপাত্র টিভিতে এসে বলতেই পারে এটা মা মাটি মানুষের জয়। ওরা বলতে পারে মুখ্যমন্ত্রী মানবিক বলেই আজকে মেয়েটির প্রাণ বেঁচে গেল। মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে আজকে বাংলায় গণধর্ষণ হলেও আরজি কর থেকে শিক্ষা নিয়ে কিন্তু প্রাণগুলোকে আর কেড়ে নেওয়া হয় না। এটাই তো পরিবর্তন, এটাই তো উন্নয়ন। দেখুন, তৃণমূলের মুখের ভাষা আমি পুরো আয়ত্ত করে নিয়েছি, আমার পুরো মনে গেঁথে গেছে। একটা ঘটনার পরে তৃণমূল কি বলতে পারে তা আমি চোখ বন্ধ করে গড়গড় করে বলে যেতে পারি। যেমন ধরুন, এই ধর্ষণের মতো ঘটনা ঘটলে প্রতিবারই একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, যেমন ছোটবেলায় আমাদেরকে গরুর রচনা লিখতে দিলে আমরা লিখতাম গরু একটি গৃহপালিত প্রাণী, গরুর 4টি পা আছে, 2টো শিং আছে। তেমনি ধর্ষণ নিয়ে যখন তৃণমূলের কেউ কিছু বলতে উঠে, তারা প্রথম লাইনটা এটা দিয়ে শুরু করে, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি, ধর্ষণ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ, ধর্ষণ যারা করে তাদেরকে ক্ষমার চোখে দেখা উচিত নয়। যে অপরাধ হয়েছে সেই অপরাধকে শুধু নিন্দা জানালেই হবে না, সেই অপরাধের চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধর্ষণকে কারোর সমর্থন করা উচিত নয়, এই রোগের সাথে আমাদেরকে লড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। তবে সত্যি বলতে তৃণমূলকে তো ধন্যবাদ দিতেই হবে, কারণ মেয়েটিকে প্রাণে বাঁচিয়ে দেওয়ার জন্য অন্তত আজকে আমরা জানতে পেরেছিলাম ওটা একটা গণধর্ষণ ছিল। নাহলে আরজি করের মতো যদি প্রাণটা কেড়ে নেওয়া হতো, তাহলে আরও একটা শুধু সঞ্জয় রায়ের মতো একটি প্রাণীকে বলি দিয়েই পুরো কেসটাকে গুছিয়ে ফেলা যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা কর্মীরা খালাস হয়ে যেতেন, এবং আমার বিশ্বাস এক্ষেত্রেও খালাস হবেন। কিন্তু অন্তত মেয়েটা বেঁচে থেকে এইটুকু প্রমাণ করতে পেরেছে যে ওটা গণধর্ষণ ছিল। দেখুন, লজ্জা ঢাকতে মানুষ কি করে, জামা কাপড় পরে, আর বেহায়ারা তৃণমূল করে। আপনারা দিনের পর দিন দেখে এসছেন কিভাবে পার্ক স্ট্রিট থেকে, কামদুনি থেকে, হাঁসখালি, সন্দেশখালি, কিছুদিন আগে মুর্শিদাবাদ, কালীগঞ্জ, আরজি কর, আর আজকে আমরা কসবার মতো কাণ্ড দেখছি। এবং এরপরেও কিছু বেহায়া, নির্লজ্জ তারা টিভি চ্যানেলে এসে বলে, তারা ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স করে বলে কিংবা ফেসবুকে লেখালেখি করে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এত কিছুর পরেও যারা প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেয়, তারা আসলেই তৃণমূলের নক্ষত্র। আর এই নক্ষত্রদের যত তাড়াতাড়ি আকাশে দেখা যাবে, ততই হয়তো এই সমাজের জন্য মঙ্গল। পৃথিবীর বুকে অন্তত ওদের শোভা পায় না। দেখুন, কসবার ওই সাউথ ক্যালকাটা কলেজে সেদিন কি কি ঘটেছিল তা বিস্তারিত আমি খুব একটা বলবো না, কারণ বলার মতো কাজ যে তৃণমূল কংগ্রেস করেছে তা তো নয়। তাও জাস্ট ওভারঅল একটা ওপর যদি বলতে হয়, দেখুন 24 বছর বয়সী এক তরুণীকে প্রথমে তৃণমূলের একটি পদ দেয় এই মনোজিৎ মিশ্র। কে এই মনোজিৎ মিশ্র, তার কি ক্ষমতা, দুনিয়ার কেউ জানে না, কিন্তু সে তৃণমূলের একটি পদ দেয় ওই মেয়েকে। তারপরে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়।
মেয়েটি যেহেতু একটি বয়ফ্রেন্ড আছে, ও খুব সম্মানের সাথেই জানায় যে না, ও বিয়ে করতে পারবে না। এমনকি যে মনোজিৎ মিশ্র বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেই মনোজিৎ মিশ্রের একটি 7-8 বছর ধরে একটি রিলেশনশিপ আছে। যাই হোক, তারপরে ওকে ইউনিয়ন রুমে ডাকা হয়, তারপরে সেখানে হকি স্টিক দিয়ে তাকে মারা হবে বলে ধমকি দেওয়া হয়, ভয় দেখানো হয়। তারপরে তাকে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে আসা হয় এবং সেখানে যে সিকিউরিটি গার্ডরা থাকেন তাদেরকে ভয় দেখিয়ে বলা হয় তোরা এখান থেকে বেরিয়ে যা বাইরে। মানে এমন অবস্থা, যারা কলেজে নিরাপত্তা দেবে তাদের নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা রুম থেকে বেরিয়ে যায় এবং এই মনোজিৎ গেটের বাইরে দুটো গার্ডকে রেখে দেয় যাতে মেয়েটি পালাতে না পারে, এবং তাকে ভেতরে নিয়ে বিভিন্ন রকমের শারীরিক নির্যাতন করে এবং সেটিকে ভিডিও করা হয় এবং মেয়েটিকে পরে ভয় দেখানো হয় যদি সে থানায় কমপ্লেন করে বা সমাজে মুখ খুলে তাহলে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। এমনকি মা বাবাকে অবধি অ্যারেস্ট করে দিতে পারে এই মনোজিৎ মিশ্র, তার এত ক্ষমতা। এমনকি তার বয়ফ্রেন্ডকেও নাকি খুন করে দিতে পারে। কিন্তু ধন্যবাদ ওই মেয়েটিকে যে এত কিছুর পরেও সব ভয়কে উপেক্ষা করে অন্তত এই রাজ্যে থেকেও একটা কমপ্লেন লজ করতে পেরেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আরজি করের ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা সার্কুলার জারি করেছিলেন। সেই সার্কুলারে বলা ছিল যে মহিলারা রাত্রে যাতে একটু কম বেরায়, কারণ ধর্ষণ নাকি রাত্রে হয়। কিন্তু যতদূর কসবা কাণ্ডে আমরা জানতে পারছি এই ঘটনাটা ওই 7:30 থেকে ওই 9টা 9:30টার মধ্যে ঘটে। তো আমি জানি না এই ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোনো সার্কুলার জারি করবেন কিনা যে সূর্য অস্ত যাওয়ার পরে মেয়েরা যেন বাড়ি থেকে না বেরায়। অন্তত আমরা সেই দিকে যাচ্ছি বলে আমার মনে হয়। দেখুন, শুরুতেই বললাম যে তৃণমূল করলে বেহায়া হতে হয়, এবং আমরা দেখলাম যে এরকম একটি ঘটনার পরে সাথে সাথে প্রেস কনফারেন্স করতে 3জন নক্ষত্র বসে গেলেন। একজনকে তো সবাই চেনেন, কুণাল ঘোষ, শশী পাজা এবং ওই তৃণাঙ্কুর ভট্টাচার্য নামে ওই ছাত্র পরিষদের কে একটা নেতা ফেতা হবে। আমি কেন বেহায়া বলছি, আপনি শশী পাজার একটি স্টেটমেন্ট শুনুন। আমরা যে কোনো বললাম যে এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না, যে তোমার রাজ্যে কথা হচ্ছে আমার রাজ্যে কথা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রাজনীতি হয় না। এবং ওইটা বলার ঠিক 2 মিনিটের মাথায় ওনার কীর্তিকলাপটা দেখুন। তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? কই যদি তারা ছবি দেন, আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা, এরা কারা। আমি অনুরোধ করবো কুণাল দাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য। যে এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না, যে তোমার রাজ্যে কথা হচ্ছে আমার রাজ্যে কথা হচ্ছে। ঠিক 5 মিনিটের মাথায় শুরুতেই উনি যেটা করবেন না বলেছিলেন ঠিক সেইটা করে ফেললেন, এবং সেটা করবেন বলে আগের থেকে প্রিপেয়ার করে এসেছিলেন। দেখুন, বিজেপি খারাপ বলেই পশ্চিমবঙ্গে ওরা হয়তো আগামী 50 বছরেও ক্ষমতায় আসতে পারবে না। সিপিএম 34 বছর নাকি এত অত্যাচার করেছে, তারপরেও আর আগামী 50 বছর সিপিএমও থাকবে কিনা ক্ষমতায় জানা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনা হয়েছে, পুরো প্রেস কনফারেন্স জুড়ে সিপিএম হ্যান করেছিল, বিজেপি ত্যান করেছিল, কিন্তু আমরা আমাদের দল মানবিক মুখ্যমন্ত্রী আছেন বলেই আজকে ধর্ষণ হওয়ার পরে 12 ঘন্টা পরে পুলিশ অ্যারেস্ট করে। প্রশ্নটা পুলিশ কখন অ্যারেস্ট করেছে তার নয়, প্রশ্নটা একটা কলেজে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন একটা মহিলা নিরাপদ নয়, কেন একটা মহিলাকে ধর্ষণের শিকার হতে হবে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও। এ রাজ্যে এই মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে কত প্রচার হয় যে বাংলা নিজের মেয়েকে চায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বলে বাংলায় মেয়েরা নাকি নিরাপদে থাকবে। কিন্তু দিনের পর দিন আমরা দেখে আসছি ঠিক তার উল্টোটা ঘটছে। আপনার গোটা ভারতবর্ষে দেখে নিন, কোনো পুরুষ মুখ্যমন্ত্রীর শাসনকালে এতগুলো রেপ, এতগুলো মহিলাদের অত্যাচার করা হয়নি যে সংখ্যক অত্যাচার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে ঘটে চলেছে। এই সততার প্রতীক, এই উন্নয়নের কারিগর, এই মানবিক মুখ্যমন্ত্রী থাকার পর বাংলা একটা সন্দেশখালি দেখেছে, একটা হাঁসখালি দেখেছে, একটা আরজিকর দেখেছে, একটা পার্কস্ট্রিট দেখেছে, একটা কামদুনি দেখেছে, একটা মুর্শিদাবাদ দেখেছে। কালীগঞ্জের উপনির্বাচনের রেজাল্টের পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে এটি মা মাটি মানুষের জয়, তখন ওই কালীগঞ্জেই তখন একটি মায়ের আর্তনাদ আমরা শুনেছিলাম। তামান্নার শরীর থেকে গলা প্রায় আলাদা হয়ে গেছিল, নাড়ি ভুড়ি সব গলা দিয়ে বেরিয়ে আসছিল, সেই ভিডিও আমরা দেখেছি। একটি মাকে তার চোখের সামনে, নিজের চোখের সামনে তার সন্তানের, ওইটুকু একটা ফুটফুটে সন্তানের নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে দেখতে হচ্ছে। একটি বাবার আর্তনাদ আমরা শুনেছি।
একটি আরজি করের অভয়ার নিথর দেহকে আমরা দেখেছি। আর আজ সাউথ ক্যালকাটা ল কলেজে একটি মহিলার, একটি ছাত্রীর ধর্ষণের অভিজ্ঞতা আমরা শুনলাম। মেয়েটার এফআইআর কপি দেখে আমি তো প্রথমে রীতিমতো শিউরে উঠেছিলাম যে এরকম একটা ঘটনা কলেজ প্রেমিসেসের মধ্যে সন্ধ্যাবেলা হতে পারে। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে স্বপ্নদ্বীপের মৃত্যুর পরে একটি দাবি বেশ জোরালো হয়েছিল কি সিসিটিভি রাখতে হবে। দেখুন, আমি সিসিটিভির বিপক্ষে একদমই নই, সিসিটিভি থাকা উচিত, কিন্তু সেদিন ওই সিসিটিভির দাবি যখন উঠেছিল তখন আমরা একটা কথা বলেছিলাম যে সিসিটিভি কখনো কোনো ক্রিমিনালকে তার ক্রাইম থেকে আটকাতে পারে না। আর সেটাই প্রমাণ হলো সাউথ ক্যালকাটা ল কলেজে। সেখানেও তো সিসিটিভি ছিল নিশ্চয়ই। আর যখন এই ঘটনা ঘটছে, এর প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সেটা মনোজিৎ মিশ্রের মতো ছেলেরাও ভালো করে জানে। কিন্তু তারপরেও কি মনোজিৎ মিশ্ররা থেমে থেকেছেন? তাদের মনের মধ্যে এইটুকু ভয় ছিল যে আজ থেকে কিছু মাস আগে গোটা কলকাতা যে কারণে নড়ে বসেছিল, আজ সেই ভুলটা আবার আমরা করতে যাচ্ছি। এবং তার সব কিছু ওই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। এবং সেই সময় যে মহিলা সাংবাদিক সবচেয়ে বেশি চিৎকার করতেন, সেই মহিলা সাংবাদিককে এখন দেখা যায় না। আমি এটা নিয়ে আপনারা যদি চান পরে কখনো ওনার বিষয়ে কথা বলবো, এবং অনেক কিছু বলার আছে ওনার বিষয়ে। যাই হোক, সেটা আজকে টপিক নয়। কিন্তু যেখানে ছিলাম, যে এফআইআর কপিটা দেখলে আপনারা চমকে যাবেন। মেয়েটি লিখছে যে একটা সময় তাকে এমনভাবে টর্চার করা হলো, সে নিজেকে মনে করছে সে ডেড বডি হয়ে গেছে। আমরা আরও শিউরে উঠি এটা জানলে যে এই জিনিসগুলো কারা করছে। প্রতি বছর 28শে অগস্ট খুব সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছাত্র সমাবেশ ডাকেন, কিংবা কখনো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকেন। এবং সেখান থেকে একটা কথা ওনারা বারবার বলেন যে তৃণমূল কংগ্রেস আগামী প্রজন্মের নেতা নেত্রী তৈরি করে যাচ্ছে, এবং এই নেতা নেত্রী হওয়ার নমুনা দেখুন, এবং এই ভবিষ্যতের নেতা নেত্রী এরাই হবেন, এই মনোজিৎ মিশ্ররা হবে, এই বিরূপাক্ষ বিশ্বাসরা হবেন, যাদের এত ক্ষমতা যে তৃণমূলের কোনো পদে এখন না থেকেও সাউথ ক্যালকাটা ল কলেজের দেওয়াল জুড়ে এই মনোজিৎদের নাম লেখা থাকে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছিলাম স্কুল কলেজের দেওয়ালে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি থাকতে, বিবেকানন্দের ছবি থাকতে, কিন্তু এই প্রথম দেখলাম যে কলেজের দেওয়ালে স্বাধীনতা সংগ্রামে তার অবদানের ফলে হোক কিংবা কি কারণে জানি না, কোনো একটা অজ্ঞাত কারণে দেওয়াল জুড়ে মনোজিৎ দাদার নাম। এই মনোজিৎ মিশ্রের সাথে তৃণমূলের তাবড় নেতাদের দেখা হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন, ফিরহাদ হাকিম, ওই টুকটাক এদিক ওদিক তো আরও কিছু নেতা আছে, আমি আর ওদের নাম বলে ফুটেজ দেওয়ার কোনো লাভ নেই। আমি যে কলেজে একসময় পড়তাম সেই কলেজের অনেক বড় বড় নেতা তৈরি হয়েছেন, তাদের সাথে ঘুরে বেড়ান। এবং এটা দেখে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন ছবি তো যার কারোর সাথে থাকতেই পারে, প্রবলেমটা ছবি যার কারোর সাথে থাকতে পারে সেজন্য নয়, প্রবলেমটা হচ্ছে কেউ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুমে গিয়ে একটা রুমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে তার সাথে ছবি তুলতে পারেন, ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, তার অ্যাক্সেসটা কত দূর, সে কত দূর পৌঁছাতে পারে, তার হাতটা কোথায় অবধি আছে তা বোঝা যায়। আর এই ক্ষমতার দম্ভ দেখিয়েই আজকে একটা গণধর্ষণ করা হয়েছে। এবং এই ক্ষমতার দম্ভের ইতিহাস যদি শুরু করা যায় শেষ হবে না। কখনো রায়গঞ্জ, কখনো আরাবুলের মতো নেতারা, কিংবা কখনো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে তৃণমূল নেতা, ওই ছাত্র নেতারা খালি গায়ে মদ বোতল হাতে নিয়ে নাচানাচি করছে। এ দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আর এই আগামী প্রজন্মের নেতারা কেন এরকম হবে না বলুন তো? যে দলে অনুব্রত মণ্ডলের মতো সিনিয়র নেতারা পুলিশের মা বউ তুলে উদ্দাম গালিগালাজ করেন, যে কুণাল ঘোষের মতো একটা নেতা ফেসবুকে কেউ ক্রিটিসাইজ করলেই তাকে ক্ষয়ের ছেলে, বয়ের ছেলে, এই 4 অক্ষরের গালিগালাজ দেন, সেই দলের আগামী প্রজন্মের নেতারা কি শিখবে? দেখুন, 4 অক্ষরের গালাগাল তো সবাই জানে, চাইলে সবাই বলতেও পারে। এমনকি কুণাল ঘোষেরও নিজেরও একটা ছেলে আছে, কুণাল ঘোষের নিজেরও শুনেছি একটা স্ত্রী আছে। তাহলে রাজনীতির স্ট্যান্ডার্ডটা যদি এরা এই 4 অক্ষরে নামিয়ে নিয়ে আসে, আগামী প্রজন্মের নেতারা রেপিস্ট তৈরি হবে না, তো কি একটা সুদীপ্ত গুপ্ত তৈরি হবে? মনোজিৎরা বুঝে গেছিল ক্ষমতা আসলে কি। সেই ক্ষমতার দম্ভ দেখিয়ে নিজের চাকরি করে নেওয়া, অন্যদের পদ পাইয়ে দেওয়া, কলেজের দেওয়ালে নিজের নাম লেখানো, এই জিনিসগুলো খুব অল্প বয়সে রপ্ত করে ফেলেছিল এই মনোজিৎরা। এরপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্যরা প্রেস কনফারেন্স করে বলেন ও তো তৃণমূলের ছোট নেতা। দেখুন, তৃণমূলের ছোট নেতা হয়ে যদি এরকম কাজ করতে পারে, তাহলে ভাবুন বড় বড় নেতারা কলকাতায় বসে কি না কি করছেন, কতগুলো ধর্ষণকে তাহলে রোজ চাপা দেওয়া হয়, কতগুলো প্রাণ ডেড বডি হয়ে যায় আর সেগুলো আমরা জানতেও পারি না।
তাহলে আপনারাও একবার বিচার করবেন। এই সময় দাঁড়িয়ে তৃণমূল পুরো বিষয়টাকে অন্যদিকে ডাইলিউট করে দেওয়ার জন্য বেশ একটা সুন্দর পয়েন্ট পেয়েছে। কি সেই পয়েন্ট? যে মাননীয় মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উনি তো অপরাজিতা বিল আনার কথা বলেছিলেন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। এবং সেই বিলটাকে নাকি কেন্দ্রীয় সরকার, গভর্নর এরা নাকি আটকে দিয়েছে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাজিতা বিল আনলে আজকে মনোজিৎ মিশ্ররা একটা গণধর্ষণ করতে ভয় পেতেন কিনা। কিন্তু বিশ্বাস করুন, এই দেশে এমন এমন কঠিনতম আইন আছে বলেই, অলরেডি এক্সিস্টিং আইন আছে বলেই নির্ভয়ার যে ধর্ষকরা ছিল তারা ফাঁসিতে ঝুলেছে। আমি জানি না এই মনোজিৎ মিশ্র কিংবা সঞ্জয় রায়ের মতো ক্রিমিনালরা তারা ধর্ষণ করার আগে ভাবতো, ও মা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা অপরাজিতা বিল করে দিয়েছে, আর মনে হয় ধর্ষণ করা যাবে না। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটাকে এইভাবে ভাবেন কিনা। এবং এই অপরাজিতার বিলের সমর্থনে সবচেয়ে বেশি যে ছেলেটা গলার আওয়াজ তুলেছিল সে হলো এই মনোজিৎ মিশ্র। তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই একটার পর একটা অপরাজিতা বিলের সমর্থনে এপিসদের বিরুদ্ধে তার স্টেটমেন্ট দেখা যাবে। দেখুন, একটা আরজিকর আমরা দেখলাম, একটা তামান্না খাতুন আমরা দেখলাম। হয়তো আর নতুন করে রাত জাগা হবে না, হয়তো আর নতুন করে কোনো রাত দখল করা হবে না, কিন্তু যদি এসবের বিরুদ্ধে আজও আমরা প্রতিবাদ করতে না পারি, আমি জানি না এমন কোনো দিন আসবে কিনা যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারী নিরাপত্তাহীনতায় ভুগবেন শুধু একজন বাদে। আর আপনারা ভালো করে জানেন সেই একজনটিকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।